এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম ব্রট ইউ বাই পাইল গ্রুপ। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুশ্রী। শুরু করছি আজকের এক্সপ্রেস প্রাইম। বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার একটি অডিও ক্লিপ ফাঁস হবার পর তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনার নাম জড়িয়েছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুর আইসি ইতিমধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। যদিও পুলিশ সরাসরি অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করেনি, তবে অডিও ক্লিপে শোনা যাওয়া কণ্ঠস্বর এবং ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এই অভিযোগ অনুব্রত মণ্ডলেরই বিরুদ্ধে। এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি এন্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দলীয় নির্দেশ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেন অনুব্রত মণ্ডল। বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি লিখিতভাবে ক্ষমা চেয়ে একটি চিঠি জমা দেন। এই চিঠিতে তিনি উল্লেখ করেন যে তিনি বিভিন্ন রকমের ওষুধ খান এবং দিদির অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তার মাথা গরম হয়ে যায়। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ডাক্তার খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক। আমি বলেছি এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক, আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়। তিনি আরও লেখেন, তিনি দিদির পুলিশের কাছে একবার নয় 100 বার ক্ষমা চাইতে রাজি। কোনো পুলিশ বন্ধু তাকে ভুল বুঝলে তিনি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। বোলপুর থেকে প্রসেনজিৎ দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সরকারি জমি ও অর্থের অভাবে রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠতে পারছে না দুর্গাপুরে, জানিয়ে ক্ষোভ বাড়ছে মানুষের মনে। রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে দুর্গাপুরে চলছে তরজা। না মিলছে সরকারি জমি, না মিলছে অর্থ, তাই রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র বিষবাউ জলে। প্রাক্তন সেনাকর্মী অর্জুন অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্যাপ্টেন ভগীরথ সামুইয়ের গলায় আক্ষেপের সুর। তিনি জানিয়েছেন, ভারতের হয়ে বিদেশ থেকে রাইফেল শুটিংয়ে গোল্ড মেডেল এনে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি, অথচ বর্তমান প্রজন্মের জন্য কিছুই করতে পারছেন না। যুব সমাজ অন্যান্য অনেক পেশায় প্রশিক্ষণ নিলেও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে। নতুন জেনারেশন সেগুলোকে দেখুক, আসুক। আমি চাই সেই ছোট ছোট ছেলেমেয়েরা আগামী দিনে তারা নিজেকেও প্রতিপন্ন করুক। আমি তো কতটুকুন কী করে মানে ভারতবর্ষের সম্মান এনে পেরেছি জানি না, কিন্তু আমার থেকে তারাও ওতপ্রোত হবে যে কাকু যদি এত জিনিস, এত অ্যাওয়ার্ড পান, এত মানে আমার এই মিউজিয়াম ভর্তি ছবি, মিউজিয়াম ভর্তি আমার অ্যাওয়ার্ড দেখে তাদের মনের মধ্যে নট অনলি দ্যাট, তাদের যে সাথীরা রয়েছে ছোট ছোট বাচ্চারা, তাদের দিকে অতিপ্রেরিত করুক। তিনি চান তার শহরের তরুণ প্রজন্ম রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ নিয়ে ভারতের হয়ে সোনার মেডেল জয় করে দেশের নাম উজ্জ্বল করুক। তার দাবি, রাজ্য সরকার ও দুর্গাপুর সরকারি দপ্তরে রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র করার ব্যাপারে জমির জন্য আবেদন করেও কোনো লাভ হয়নি। তার মতে, রাইফেল শুটিং একাডেমি করতে অর্থ ও জমি দুই দরকার। সরকার এ বিষয়ে সাহায্য করলে দুর্গাপুরে একটি রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র চালু করা যেত। এটা পয়সা একটা বেশি মানে 40-50 লাখ টাকার ব্যাপার। একটা শুটিং রাইফেলে 4টে রাইফেল কিনে, ইকুইপমেন্ট কিনে তৈরি করতে গেলে সেইগুলো একটু সময় সাপেক্ষ। নট অনলি দ্যাট, ডিপার্টমেন্ট এগ্রি হচ্ছে না। বর্তমানে ক্যাপ্টেন ভাগীরথ সামুই দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনিতে রাইফেল শুটিং সংক্রান্ত বিষয়ে বহু তথ্যের উপর একটি মিউজিয়াম করেছেন। বহু মানুষ এই মিউজিয়াম দেখতে আসেন। ক্যাপ্টেন ভগীরথ সামুইয়ের মতো দুর্গাপুরে আরও অনেকেই চান রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠুক দুর্গাপুরে। এখন দেখার তাদের সেই আশা পূরণ হয় কিনা। দুর্গাপুর থেকে রণ ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এর মধ্যেই গতকাল গভীর রাতে কোচবিহারের দিনহাটা রেল স্টেশন চত্বর থেকে 28 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে পুরুষ, মহিলা ও শিশু রয়েছে। এরা প্রায় 2 দশক আগে
বাংলাদেশ থেকে এসে হরিয়ানায় বসবাস করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি বিভিন্ন রাজ্যে ধরপাকড়াও শুরু হওয়ায় তারা প্রথমে বিহারে গয়া এবং সেখান থেকে দিনহাটায় আসে। তাদের পরিকল্পনা ছিল সীমান্তবর্তী পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার, কিন্তু তার আগেই তারা ধরা পড়ে যায়। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং তাদের বাংলাদেশি হিসেবে শনাক্ত করে। আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল, আমাদের যে নাইট পেট্রোল থাকে ওরা অ্যালার্ট ছিল। তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোট ক্রাউডকে দেখতে পারলেন। সাসপিশনের আধারে ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্টারোগেশন করা হয়, ওরা বলল যে ওরা বাংলাদেশি ন্যাশনালস, আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পেশ করা হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতের এই কঠোর অবস্থা দুই দেশেরই সম্পর্ক কী প্রভাব পড়বে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অনুষ্ঠিত হলো 200 বছরের প্রাচীন যশোমতী মায়ের পুজো। নদিয়ার তেহট্ট থানার ভাটুপাড়া গ্রামের কাঁটাতারের 69 নম্বর গেটের 126 নম্বর পিলার সংলগ্ন স্থানে এই পুজোকে ঘিরে দুই বাংলার ভক্তদের মধ্যে দেখা গেল এক অভূতপূর্ব মিলন। কাঁটাতার মানে না ভক্তি, মহা সমারোহে পালিত হলো দেবী যশোমতী মায়ের আরাধনা। ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের ওপারে একদম 0 পয়েন্টে একটি বেলগাছের গোড়ায় ঘটে পুজো হয়। এখানে কোনো মূর্তি থাকে না। স্থানীয়দের কাছে এই পুজো জাগ্রত পুজো নামে পরিচিত। প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এই পুজো চলে আসছে, যা ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে এক অনন্য সেতু বন্ধন তৈরি করেছে। এটা মোটামুটি 200 বছরের ঊর্ধ্বে। হ্যাঁ, এটা আগে যখন এই তার কাটা ছিল না, তখন দুই এপার ওপার দুই বাংলার মানুষজন একসঙ্গে মিলিত হয়ে এই পুজোটা হতো। হ্যাঁ, তখন এর আগে আমার দাদু এখানে পুজো করতো। হ্যাঁ, তার দাদুর আগে তারা যারা বংশধর ছিল তারা পুজো করতো, আস্তে আস্তে তারপরে আমার বাবা পুজো করছে। প্রাচীন রীতি ও বিশ্বাসের উপরই টিকে রয়েছে আজও এই পুজো। শুক্লপক্ষের শনিবার অধিবাস এবং মঙ্গলবার মূল পুজো অনুষ্ঠিত হয়। যদি এই সময়কালে গ্রামের কোনো ব্যক্তি মারা যান, তবে পরের মাসে নির্দিষ্ট তিথিতে পুজো হয়। সন্তান লাভের আশায় অনেক ভক্ত গোপাল ঠাকুরের দেওয়া মানত করেন এবং জানা গেছে মনস্কামনাও পূর্ণ হয় তাদের। বৃষ্টির আশায় শুরু সম্প্রতির প্রতীক। কথিত আছে সঠিক সময়ে বৃষ্টির আশায় স্থানীয় মানুষজন এই পুজো শুরু করেছিলেন। বর্তমানে তা দেশ বিদেশে সমাদৃত। আর এই পুজোটা দেশে যখন বৃষ্টির একটা আকাল ছিল, বৃষ্টি হতো না, বৃষ্টির জন্যই এই পুজোটা দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে যশোমতী দুর্গা। এখানে দুর্গা দেবীর পূজা হয়। দেশভাগের আগে থেকেই এই পুজো চলে আসছে। জনশ্রুতি আছে পুজোর পরেই নাকি বৃষ্টি শুরু হয়ে যেত। আজও সেই রীতি মেনে পুজোর দিন গ্রামের সকল মানুষ কর্মবিরতি পালন করেন এবং পুজো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো বাড়িতে আগুন জ্বালানো হয় না। বিএসএফ এর নজরদারিতে সম্প্রীতির মেলবন্ধন। বিএসএফ এর কড়া নজরদারির মধ্যে দিয়েই মঙ্গলবার দেবী যশোমতী মায়ের আরাধনা সম্পন্ন হয়েছে, যা প্রমাণ করে ভক্তি ও বিশ্বাস কাঁটাতারের বেড়া বা সীমান্ত বিভাজনকে মান্যতা দেয় না। এই পুজো যেন দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের এক জীবন্ত উদাহরণ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। For the very first time in Asansol, get the dining experience like never before. We offer a fine dining which include authentic cuisine from around the country and world. Our menu includes vegan, vegetarian and non-vegetarian dishes at a worthy place. Visit us with your family and friends for an unforgettable experience only at Pailin. This birthdays, a multi-cuisine restaurant. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। এক নিরীহ ফোন কল, আর তাতেই সর্বশান্ত হলেন বাঁকুড়ার সারেঙ্গার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী জয়ন্ত হালদার। ছেলের ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির জন্য তিল তিল করে জমানো প্রায় 2.5 লক্ষ টাকা হারিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার। গত 27 মে জয়ন্তবাবুর ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্ত থেকে আপনার মোবাইলটি আপডেট করুন বলার পরই ফোনটি কেটে যায়।
এবং হোয়াটসঅ্যাপে একটি সন্দেহজনক লিঙ্ক আসে। সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই তার অ্যাকাউন্ট থেকে পর্যায়ক্রমে 2.5 লক্ষ টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর তার মোবাইলটির ইনকামিং কলও বন্ধ হয়ে যায়। আমার ফোনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কল আসে, দিয়ে কলে বলে যে আপনার ইয়েটা আপডেট করুন, ফোনটা আপডেট করুন। দিয়ে আমি কলটা কেটে দিই। দিয়ে আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, সেই মেসেজটা আমি জাস্ট দেখার জন্য সুইপ করি। সুইপ করার পরেই আমার দেখা যায় যে আমার ফোন থেকে টাকা মানে সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে কাটতে শুরু করে। আমার মোটামুটি আমি হিসাব যা পেয়েছি 2.5 লক্ষ টাকার মতো আমার কাটা গেছে। জয়ন্ত হালদার জানান তিনি কোনো ওটিপি শেয়ার করেননি, শুধুমাত্র লিঙ্কে ক্লিক করার ফলেই এই সর্বনাশ হয়েছে। তিনি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন। এই ঘটনায় জয়ন্ত হালদার সারেঙ্গা থানা এবং পুলিশ সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। তিনি আশা রাখছেন তার খোয়া যাওয়া টাকা ফিরে পাবেন। এই ক্রমবর্ধমান সাইবার ক্রাইম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের কাছে সাধারণ মানুষের সুরক্ষার দাবিও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের জন্য ডাকলে ভারত মাতার জন্য এখনো যেতে রাজি কালনার কোয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সাব মেজর নরেশ চন্দ্র দাস। শোনাবো সেই কার্গিল যোদ্ধার কাহিনী। নিয়মিত বিভিন্ন অনুশীলন এবং শরীর চর্চা করে 62 বছর বয়সেও নিজেকে ফিট রেখেছেন কার্গিল যোদ্ধা। 1999-এর কার্গিল যুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করেছিলেন বীর সেনা নরেশ চন্দ্র দাস। যে ভয়াবহ যুদ্ধ কেড়ে নিয়েছে ভারত মাতার বীর যোদ্ধাদের। সাহস, মনের জোর এবং অদম্য ইচ্ছে শক্তি নিয়ে লড়ে গেছেন কালনার কোয়ালডাঙ্গার বাসিন্দা নরেশ বাবু। কার্গিল স্মৃতিচারণা করতে গিয়ে চোখের কোণে জল এলো এই বীর যোদ্ধার। তিনি জানান আজও যদি দেশের সেবায় তাকে ডাকেন তিনি সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত। রাষ্ট্রের সঙ্গে লড়াই নয়, পাকিস্তানের সঙ্গে আমরা লড়াই করছি না, আর পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে লড়াই করবে না। উগ্রবাদীর সঙ্গে কোনো দেশ, বিশ্বের কোনো দেশ উগ্রবাদীকে সাপোর্ট করে না, আর ভারতবর্ষ করে না। সেই লড়াইটা আজকে চলছে, এর লড়াইটা হওয়ার প্রয়োজন আছে। একবারে আমি মায়ের জন্য বলি প্রদত্ত, দেশের জন্য বলি প্রদত্ত। আমার এ কাজ আমাকে করতে হবে, যেতে হবে। পবিত্র নির্ভর নিঃস্বার্থে এ কাজ আমি প্রথমেই করব। ভারাক্রান্ত মন নিয়ে তিনি জানালেন চোখের সামনে 9 জন সহযোগী যোদ্ধাকে পাকিস্তানের গোলা বর্ষণে একসঙ্গে শহীদ হতে দেখেছেন। সেই দিনই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু সহযোদ্ধাদের হারাতে হয়েছিল তাকে। তিনি এদিন আরও বলেন কার্গিল যুদ্ধ ছিল রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই, আর বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন। তবে ভারত মাতার জন্য তার মন এখনো কাঁদে, আর তাই দেশের সংকটজনক পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তাকে ডাকলে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত 62 বছরের নরেশ চন্দ্র। কারণ দেশের জন্য লড়ে এসেছে, কার্গিল যুদ্ধ তারা শহীদ হয়েছে, তার জন্য আমাদের গর্ব হবে না যে আমরা তাদের জন্য আমরা ঠিক আছি। তারা সেই বর্ডারে তারা রাত জেগে দিন রাত ডিউটি দিচ্ছে বলেই তো আমরা শান্তিতে আছি। শুধু কার্গিল যুদ্ধই নয়, ভারতের আরও 3টে যুদ্ধে তিনি সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। তার ফলে গর্বিত তার গোটা গ্রাম। এলাকার বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানিয়ে গ্রামেরই মানুষ তৈরি করেছে কার্গিল স্মৃতিসৌধ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গোপন সূত্রের খবর পেয়ে নদিয়ার হাসখালী থানার পুলিশ অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করেছে। ধৃতের নাম চাঁদ বিশ্বাস। বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে খবর ছিল যে চাঁদ বিশ্বাসের কাছে আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ মজুদ রয়েছে। সেই খবরের ভিত্তিতে আজ সকালে হাসখালী থানা এলাকার হাসপাতাল মোড়ে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালানোর সময় চাঁদ বিশ্বাসের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড তাজা গুলির উদ্ধার করা হয়। পুলিশ আরও জানিয়েছে ধৃত চাঁদ বিশ্বাস এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল, সে কারণে পুলিশের বাড়তি নজরদারি ছিল তার ওপর। সঠিক সময় অভিযান চালিয়ে পুলিশ এই বড় সাফল্য পেল। শুক্রবার ধৃত চাঁদ বিশ্বাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আদালতে। হাসখালী থানার পুলিশ এই ঘটনায় তদন্ত চালিয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম আজকের মতো এই পর্যন্ত। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
সবাইকে শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাই এবং এই চ্যানেলকে দীর্ঘ কামনা করি। নিউজ এক্সপ্রেসের 24 বছর জন্মদিন 10 তারিখ। তাদের এই জন্মদিন সেলিব্রেশন তাদের ভালোভাবে হোক। তাদের এই নিউজ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, তাদের শুভেচ্ছা জানাই। তারা নির্ভীকভাবে খবর পরিচালনা করে, মানুষের কাছে পরিবেশন করে। তাদের আগামী দিন ভালোভাবে চলুক, আরও ভালো ভালো নিউজ, সত্য নিউজ তারা মানুষের কাছে তুলে ধরুক। আমার শুভেচ্ছা রইল। খুব খুশি হলাম যে এক্সপ্রেস নিউজ তারা যারা বিভিন্নভাবে খবর সংগ্রহ করে মানুষকে সম্প্রচার করে, 24 বছর হতে চলেছে আমাদের 10ই জুন। অতএব তাদের আমি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। বিশেষ করে এক্সপ্রেস নিউজের যারা দর্শককুল আছেন এবং তাদের যারা সংস্থা আছে, প্রত্যেককে আমার পক্ষ থেকে, শ্রীরামপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করি আমাদের সংবাদ মাধ্যম একটা গণতন্ত্রের যে 4টি স্তম্ভ তার মধ্যে একটা অন্যতম, মত প্রকাশের অধিকার। নিশ্চয়ই আশা করব আগামী দিনেও আমাদের সংবাদ মাধ্যম নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে এবং মানুষকে সজাগ করবে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।